মাত্র কয়েক মাস আগে আপনাদের স্পষ্ট ভাষায় বলেছিলাম আর কিছু সময় অপেক্ষা করুন, নেপালের কমিউনিস্ট সরকারকে বাংলাদেশের মতনই সরিয়ে দেওয়া হবে। তো ফাইনালি গতকাল সেটা হয়ে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা আমার চ্যানেল ফলো করে অলরেডি জানবেন আমি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা বলেছিলাম যখন শেখ হাসিনা ভারতে এসে প্রায় অতিরিক্ত কয়েকদিন ছিলেন তখন। অর্থাৎ এর একটাই মানে যে ধীরে ধীরে একদম অ্যাকিউরেসির সাথে এই সমস্ত সরকারকে সরানো হচ্ছে। আর সবচেয়ে মজাদার ব্যাপার, নেপালে যে ইন্টারিম সরকার এসেছে সে কিন্তু মারাত্মক ভারত বিরোধী হতে পারে, যেরকম বাংলাদেশে মোহাম্মদ ইউনিস হয়েছে। কিন্তু আমি এটাকে মজাদার এই কারণেই বললাম যে এর থেকে অ্যাকচুয়ালি ফায়দা ভারতেরও হবে। এখন এটাকে নিয়ে অনেক প্রশ্ন আছে যে নেপালে আরও ভারত বিরোধী সরকার এলে ভারতের কিভাবে ফায়দা হলো, এর পেছনে কার হাত রয়েছে, ভারতের নাকি আমেরিকার সিআই? কারণ এই কমিউনিস্ট সরকার একমাত্র এই দুই দেশেরই শত্রু। এর জবাব তো দেবই, তার সাথে আমি এটাও বলবো যে কেন এই রিজিম চেঞ্জ হলো, কিভাবে এটাও বাংলাদেশের সাথে জড়িত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বারবার প্রিডিক্ট করছি যে এগুলো প্রি প্ল্যান। তো এই প্ল্যানের স্ক্রিপ্ট কে লিখেছে এবং এইসব কি ভারতেও হতে পারে, সবটাই জানার চেষ্টা করব। তো বন্ধুরা, এই সমস্ত কিছু শুরু হয় অ্যাকচুয়ালি গত ইউপিএ সরকারের আমল। গত যে কংগ্রেসের সরকার ছিল সেখানে কোনো একটা আইডিওলজি নয়, বরং 3 থেকে 4টে ফ্র্যাকশান আলাদা আলাদাভাবে কাজ করত। ইসলামিক ফ্র্যাকশান যারা প্রো ইসলামিক মতে বিশ্বাস, কমিউনিস্ট ফ্র্যাকশান যারা মূলত চীনের হয়ে কাজ করত, তৃতীয় ছিল আমেরিকান ফ্র্যাকশান যারা আমেরিকান পলিসিকে ভারতে ইমপ্লিমেন্ট করত। এছাড়াও কয়েকটা ছোটো ছোটো ফ্র্যাকশান ছিল যা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখন এর আওতায় আলাদা আলাদা ফ্র্যাকশান আমাদের বিভিন্ন প্রতিবেশী দেশকে সাপোর্ট দিয়ে ভারত থেকে আলাদা করে। উদাহরণ হিসেবে ইসলামিক ফ্র্যাকশানের সাপোর্টেই 2008 সালে মালদ্বীপ নিজেদের একটা ইসলামিক দেশ ঘোষণা করে। পাকিস্তানের টেরর অ্যাটাক সত্ত্বেও ওদের ওপর কোনো অ্যাকশান হয়নি। বাংলাদেশের র্যাডিকালাইজেশন আরও মারাত্মক রূপ নেয় এবং যে কমিউনিস্ট ফ্র্যাকশান ছিল তাদের সমর্থনে নেপালের রাজপরিবারকে সরিয়ে সেখানে কমিউনিস্ট শাসন আনা হয় চীনকে সাপোর্ট দেওয়ার জন্য। সেম কাজ শ্রীলঙ্কাতেও হয়েছে। তো আশা করি এর থেকে এটুকু বুঝে গেছে যে কেন ভারতের সমস্ত প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে ছিল। কারণ আমাদের নিজস্ব পলিটিশিয়ানরা বা বিভিন্ন ফ্র্যাকশানগুলো নিজেদের পায়ে কুড়ুল মেরেছিল শুধুমাত্র কিছু ফায়দার জন্য। যাই হোক, এখন জরুরি ছিল এই সমস্ত আলাদা আলাদা সরকার যেগুলো ভারতের আশেপাশে তৈরি হয়েছে তাদেরকে ঠিক করা। মুশকিল হচ্ছে মোদী সরকার চেষ্টা করেছিল গত 10 বছর, কিন্তু কেউ মানেনি। উল্টে ওরা ভারতের সাথে ডবল গেম খেলে। উদাহরণ হিসেবে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ আর শ্রীলঙ্কা ভারত আর চীনের সাথে ডবল গেম খেলার চেষ্টা করে যাতে দুদিক থেকেই ফায়দা পাওয়া যায়। কিন্তু গেম পাল্টাতে শুরু করে 2020 সালের পর। ভারত আর চীন দুজনেই ঠিক করে নেয় যে আমাদের নতুন গ্লোবাল অর্ডার তৈরি করতেই হবে আমেরিকান ডলারের হেজিমনিকে সরিয়ে, নাহলে আমরা সার্ভাইভ করতে পারব না। তার জন্য জরুরি হলো আশেপাশের দেশগুলো থেকে আমেরিকার ইনফ্লুয়েন্সকে শেষ করা। এখন স্বাভাবিকভাবেই আপনাদের কি মনে হয়, ভারত চীন এইভাবে অ্যাকশান নিলে আমেরিকা ছেড়ে দেবে? কোনো দিন না। তো বেসিক্যালি আমেরিকা, চায়না আর ভারত এই 3 দেশের মধ্যে কনফ্লিক্ট চলতে থাকে এই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোতে, যার আওতায় আমেরিকার নির্দেশে একের পর এক দেশের সরকার ভাঙতে শুরু করে এবং গোটা রিজিয়ানে আমেরিকা বেসিক্যালি একটা অস্থিরতা তৈরি করে যাতে ভারত আর চীন নিজেদের পরিকল্পনা সফল করতে না পারে। আর রিসেন্টলি বাংলাদেশ আর নেপালের প্রোটেস্ট দুটোই কিন্তু আমেরিকার প্ল্যানের একটা অংশ। কারণ বাংলাদেশে মোহাম্মদ ইউনিস আর নেপালের যে অন্তর্বর্তী সরকার এসেছে ব্যালেন শাহ, দুটোই আমেরিকার পাবে। ব্যালেন শাহ তো গত বছর ফেব্রুয়ারি থেকে আমেরিকার সাথে মিলে বহুবার মিটিং করেছে, আমেরিকায় ভিজিট করেছে, আর আমেরিকার সিআইএ এই পুরো প্ল্যানকে রেডি করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে এর থেকে ভারতের ফায়দা কী হবে? এটাই গল্পের টুইস্ট। খুব ভালোভাবে শুনুন। একটু খেয়াল করেন, বাংলাদেশের ক্ষেত্রে হাসিনা সরকার ভাঙার আগে হাসিনা তড়িঘড়ি চীনে ছুটে যায়, ওখানে কিছু সাহায্য চায়, কিন্তু চীন রাজি হয়নি। তাই মাঝপথেই চীনের ভিজিট ফেলে উনি ফিরে আসে, আর বাংলাদেশে ফিরে এসেই ভারতের জন্য ঘোষণা দেয় যে আমি তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে যত প্রজেক্ট আছে সেটা চীনের বদলে ভারতকে দিতে রাজি।
আমি চাই ভারত এই সমস্ত প্রজেক্ট করুক। এটা অফিসিয়াল বয়ান ছিল শেখ হাসিনা। কিন্তু ভারতের তরফ থেকে কোনো জবাব আসে এবং ইমিডিয়েটলি তারপর হাসিনা সরকার ভেঙে যায় এই স্টুডেন্ট প্রোটেস্টের কারণ। আর এখানে আমেরিকার সিলেক্ট করা ইউনিস অন্তর্বর্তী সরকার। সেম স্ক্রিপ্ট আমেরিকা নেপালে কাজে লাগিয়েছে। কেপি শর্মা ওলিও চীনে যায় এবং ওখানে গিয়ে সাপোর্ট চায়। এমনকি চীনকে খুশি করতে ভারতীয় জমি নিজেদের বলেও দাবি করে, কিন্তু তাও চীন কোনো রকম সাহায্য করেন। এবং ওখানে যেহেতু কাজ হলো না, তাই ওখান থেকে ফিরতেই কেপি শর্মা ওলি ভারতের সাথে ভালো সম্পর্কের জন্য সিগন্যাল দেয়, কিন্তু কোনো জবাব পায়নি। উল্টেই সেম স্টুডেন্ট প্রোটেস্ট করিয়ে নেপালের সরকার ভেঙে দেওয়া হলো এবং এখন আমেরিকার তৈরি ব্যালেন্স শাহ অন্তর্বর্তী সরকার বানায়। তো দুটো স্ক্রিপ্ট বুঝতেই পারছেন, সেম স্ক্রিপ্ট, দু জায়গাতেই স্টুডেন্ট প্রোটেস্ট করিয়ে সরকার ভাঙা হল। এখন প্রশ্ন আসছে, এই দুটো সরকার ভাঙার আগে দুই নেতা ভারত আর চীনের সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ সাহায্য করতে রাজি হয়নি এবং এই কারণেই আমেরিকা সহজেই এই দুই দেশের রিজিম চেঞ্জ করে। এমনটা কেন? দেখুন, আমরা যে নতুন বিশ্ব অর্ডারের কথা বলছি তার জন্য আগেকার সমস্ত সরকার আইডিওলজি এগুলো শেষ করে ওই দেশগুলিকে দুর্বল করতেই হবে। তাই যদি সেটা আমেরিকা করে দেয় তাহলে ওখানে ভারত বা চীনকে হস্তক্ষেপ করার কি দরকার? বরং তাকেই এই দুই দেশ নিজেদের কাজে লাগাবে। উদাহরণ হিসেবে যদি বাংলাদেশকে দেখি, হাসিনাকে ভারত এই শর্তেই সাপোর্ট দিয়েছিল যে বাংলাদেশ থেকে ইসলামিক জিহাদ শেষ করতে হবে এবং একটা ন্যাচারাল ডেমোক্রেসি তৈরি করা দরকার, যেখানে ভারতে যত বাংলাদেশি রয়েছে, বেসিক্যালি বাংলাদেশি মুসলিম রয়েছে, তাদেরকে ফেরত নেবে হাসিনা এবং ওখানকার যে লোকাল হিন্দু তাদেরকে সুরক্ষাও দেবে। কিন্তু হাসিনা কী করে? চীন আর ভারতের সাথে ডবল গেম খায়। যেই ভারত চাপ দিত নিজেদের কাজ করার জন্য, উনি চীনের পক্ষে চলে যেত, আবার চীন চাপ দিলে ভারতের পক্ষে। এই করেই হাসিনা বহু বছর ক্ষমতায় টিকেছিল এবং অন্যদিকে নিজের দেশের ভেতরে লোকাল পলিটিক্সের জন্য ইসলামিক জিহাদকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে আরও বাড়িয়েছে। এমনকি হাসিনার আন্ডারে হিন্দুদের ওপর হামলা করে ভারতকে ব্ল্যাকমেলিংও করতো আওয়ামী লীগ। উদাহরণ হিসেবে দুর্গাপূজার ঘটনা আশা করি মনে আছে। এই জন্যই ভারত আর চীন কিন্তু কেউ হাসিনা সরকার বাঁচাতে আসে। ভারত কি করে? আমেরিকার যে প্ল্যান তাকে সাপোর্ট দেয়। এর সুবিধা এই যে ইউনিস সে বাংলাদেশের পুরো ইকোনমিকে ধ্বংস করে ভারতের থেকে পাওয়া সমস্ত সুবিধাকে শেষ করে দেয়। এতে বাংলাদেশের যে নতুন সরকার ক্ষমতায় আসবে তার পক্ষে দেশ চালানো অসম্ভব ব্যাপার, আর ভারতের কাছেই আসতে হবে সাপোর্টের জন্য। আর তখন ভারতের শর্ত মেনে হয় সব বাংলাদেশি ফেরত নেবে, ওখানে ডির্যাডিক্যালাইজেশন করবে, তা না হলে ওকেও সাধারণ মানুষের হাতেই মরতে হয়। সেম নেপালের সাথে হয়েছে। নেপালের এইসব সরকার ভারত আর চীনের সাথে ডবল গেম খেলছিল, তাই যখন আমেরিকা এখানে ইন্টারফেয়ার করে কেউ বাঁচাতে আসে। এমনকি প্রো ভারত একটা ফ্র্যাকশান যারা নেপালে আবার রাজপরিবারকে ফেরত আনতে চাইছে বা হিন্দু রাষ্ট্রের দাবি করছে, তারাও কিন্তু আমেরিকার তৈরি এই প্রদর্শনকে সাপোর্ট দিয়েছিল। এতে ভারতের সুবিধা হলো যত ওখানকার সরকার ছিল এবং ওদের কমিউনিস্ট আইডিওলজি ছিল তাকে উৎখাত করা হলো। এবং এখন যে অন্তর্বর্তী সরকার সে কিছু সময় ভারত বিরোধিতা করবে, সেম বাংলাদেশের মতো। নেপালের ইকোনমিও শেষ করবে, হয়তো ভারতের সাথে কিছুটা সম্পর্ক আরও নষ্ট করবে। এতে করে নেপালের রাজ পরিবার ক্ষমতায় আসার একটা সুযোগ পায়। এখন স্বাভাবিকভাবে তারপর যে সরকার ক্ষমতায় আসবে তাদের এই কিয়স ঠিক করার জন্য ভারতের পক্ষে কাজ করতেই হবে। সবচেয়ে বড় উদাহরণ তো মালদ্বীপ আর শ্রীলঙ্কা। দুটো দেশের সরকারকে দেখুন, কট্টর ভারত বিরোধী। মালদ্বীপের সরকার তো ভারতের বিরোধিতা করেই ক্ষমতায় এসেছে, কিন্তু আজ কাজ করছে কার জন্য? ভারতের জন্য। এখন আপনি বলতে পারেন যে ভাই চীন তাহলে এখানে সহজে সরল কেন? ওয়েল, আমি আগেও বলেছি, মাল্টিপোলার বিশ্বে প্রত্যেক দেশের একটা স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে। যেমন ভারতের হয়তো ইসরায়েল থেকে লাওস কাম্বোডিয়া পর্যন্ত হতে পারে, এখনও ফিক্স না। চীনের থাকবে সাউথ চায়নার ওই সাইডের অংশটা। কিন্তু পার্টিকুলারলি ভারতীয় উপমহাদেশ মানে পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, এগুলো ভারতের কন্ট্রোলে থাকবে, এটা গ্যারান্টি। এখানে ভারত কোনো রকম ইন্টারফেয়ারেন্স সাপোর্ট দেবে না। যদি চীন করার চেষ্টা করে তাহলে ওরা ভারতের সাপোর্ট পাবেন। তো সেটাই এখানে হচ্ছে। প্রত্যেকটা সরকার প্রথমে চীনে যাচ্ছে, কিন্তু খালি হাতে ফিরে আসছে। তা সে মালদ্বীপের মৈজি হোক, শ্রীলঙ্কার কমিউনিস্ট হোক, নেপালের কেপি শর্মা ওলি হোক, অথবা বাংলাদেশের শেখ হাসিনা আর এখন মোহাম্মদ ইউনুস।
তো আশা করি বুঝতে পারছে বড় দেশগুলোর লড়াইয়ে ঢুকতেন ওরা নিজেদের প্রয়োজনে শত্রুতা ছেড়ে যখন তখন হাত মিলিয়ে নেবে। এখানে ভারত আর চীন দুজনে সেটাই করেছে, এতে দুজনেরই ফায়দা। যেরকম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা হাত মিলিয়েছিল, তবেই তো ওরা সুপার পাওয়ার হতে পেরেছিল। তবে হ্যাঁ, এই যে স্টুডেন্ট প্রোটেস্ট এইটা করিয়ে সরকার ভাঙা, এটা কিন্তু ভারতেও চেষ্টা করা হতে পারে, কিন্তু মুশকিল আছে, কারণ ভারতের একটা বড় পপুলেশন রাষ্ট্রবাদী, তাই এখানে 50% মানুষকে রাস্তায় আনা অসম্ভব ব্যাপার। তাই আমেরিকা এখানে কিছু করতে পারবে না।